আশাপূর্ণা দেবীর লেখা গল্প অভাব। দিনের বেলায় অত কথা ভাববার সময় কোথায়? 18 ঘন্টা সময় কোথা দিয়ে যে কেটে যায় কে জানে। ভাবনা চিন্তা যা কিছু তোলা থাকে রাত্রির নিশ্চিন্ত অবসরের জন্য। অগাধ অবসর নয়, মাত্র ঘন্টা ছয়েকের ব্যাপার, তবু কম নয়। 18 ঘন্টা ভূতের মতো খেটে বাকি 6 ঘন্টা ভূতের মতোই ঘুমানো উচিত হয়তো, কিন্তু জোর করে সেই সর্বনাশা ঘুমকে তাড়ায় অমিতা। না তাড়ালে বাঁচবে কি করে? রাত্রিটাও যদি দিনের মতোই অজ্ঞাতসারে কেটে যায়, কাজের চাপে না হোক, নিশ্চিত্র ঘুমের চাপে, নিজেকেই যে অমিতা বেমালুম ভুলে যাবে। তাহলে ভুলে যাবে ওরও একদিন 16 বছর বয়স ছিল, ছিল গানের নেশা, কবিতা লেখার চর্চা করত মাঝে মাঝে। ভুলে যাবে ওর সেই 16 বছরে খুশিতে ছলছলিয়ে উঠত মন। বর্ষার শেষে শরতের প্রথম সোনালি রোদ দেখলে ইচ্ছে করত প্রেমে পড়তে। রাত্রির অন্ধকারে সেই সোনালি দিনের কথা ভেবে ভেবে মনে রাখতে চেষ্টা করে অমিতা, বাঁচিয়ে রাখতে চেষ্টা করে নিজেকে। কিন্তু দিনের মেলায় অমিতাকে দেখলে কে বিশ্বাস করবে সে কথা? সানানো খুরের মতো সানানো জিভ নিয়ে সংসার শুদ্ধ সকলকে যেন টুকরো টুকরো করে ফেলবার ফিকিরে ঘুরে বেড়াচ্ছে। অবশ্যই অনিলের বউও কম মেয়ে নয়, অনিতার চেয়ে বছর দুয়েকের ছোট হলেও কথায় কোনোদিন হার মানে না সে। জিভের চাইতে বুদ্ধির ধার তার বেশি। মা মরা বুড়ি আইবুড়ো ননদের চাইতে সংসারে যে তার দাম আর দাবি দুটোই অনেক জোরালো, এ কথা তার অজানা নেই। তাই সকালবেলা ঘুম ভাঙা থেকে শুরু করে দুপুর রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত ননদ ভাজে যে আলাপ চলে, সেটা আর যাই হোক রসালাপ নয়। সাংসারিক অনেক খুঁটিনাটি নিয়ে হলেও কলহের প্রধান কেন্দ্র অনিলের ছোট ভাই সুনীলকে নিয়ে। বুড়ো হাতি মিনসে হয়েও আজ পর্যন্ত সে একটা পয়সা ঘরে আনতে পারে না সুনীল। এটা রেণুকার অসহ্য, অথচ বিদ্যের জাহাজ নাকি ছেলে। অমন বিদ্যের কপালে আগুন। মুখটা ঘুরিয়ে নিয়ে রেণুকা বলে ওঠে, তুমি আর তোমার ছোড়দার বিদ্যের ব্যাখ্যান করো না ঠাকুরজি, গা জ্বালা করে শুনলে। অমিতা ও মুখ ঝামটা দিতে ছাড়ে না। গা তো জ্বলবেই, নিজের ভাইদের মতন না হলেই গা জ্বালা করে। ভাইদের তো ক অক্ষর গোমাংস, তবু তো তারা আপনারা হাত পা মাথা খাটিয়ে করে খাচ্ছে গো, কেউ কারুর ভাতে থাকে না। তোমার বিদ্যের জাহাজ ভাইয়ের মতন হাত পা গুটিয়ে বসে থেকে দুবেলা ভাতের থালাটির গোড়ায় এসে বসে না। রক্ষে করো বাবা, মুখই ভালো। বলি বৌদি, 24 ঘন্টা ছোড়দাকে ভাতের খোঁটা দিতে লজ্জা করে না তোমার? বাবা এখনো বেঁচে। গোড়া পেড়ে ঝগড়া করতে এসো না ঠাকুরজি, এক কথা বললেই 10 কথা শুনতে হবে। বাবা বেঁচে আছেন বলেই কিছু আর মোটা মোটা টাকা আসছে না ঘরে যে আদুরে খোকাটি বসে খেলে লোকের গায়ে লাগবে না। এই গোষ্ঠীবর্গ তো সব সেই একটা মানুষের ঘাড়ে, সেইটুকু বুঝে চললেই আর বেশি কথা শুনতে হয় না। মরে যাই, সেই একটা মানুষের দরদে মরেছেন একেবারে। দাদা তো আর কারুর আপনার লোক নয়, ওরই একলার। আপনার লোকের মতন ব্যবহার দেখলে আর দরদ করবার দরকার হতো না, দেখি না বলেই করা। বলে কথায় পূর্ণচ্ছেদ টেনে দিয়ে নিজের কাজে চলে যায় রেণুকা। হাতের বঁটিটা নিজের মাথায় বসিয়ে মরতে ইচ্ছে করে অমিতার, কিন্তু অত দূর আর হয়ে ওঠে না। শুধু হাতের কাজের আনাজপাতিগুলো প্রয়োজনের অতিরিক্ত কুচি কুচি করতে থাকে। আর মিনিট 5 পরেই ঘুরে এসে রেণুকা বাঁকা চোখে তাকিয়ে বলে, সাধে কি আর দজ্জাল হয়েছি? অনেক দুঃখেই হতে হয়। এই যে 2 দিনের তরকারি একদিনে কুটে শেষ করলে ঠাকুরজি, কাল সকালে আবার রাবণের গোষ্ঠীর পেট ভরবে কিসে? যাকে রোজগার করতে হয় না সে আর বুঝবে কি করে কত ধানে কত চাল? রোজগারটা বুঝি আজকাল তুমি করছো বৌদি, তা একরকম মন্দ নয়। তীক্ষ্ণ একটা বিষ মাখানো হাসি দিয়ে কথাটা শেষ করে অমিতা। হাসিটা অবশ্য কুমারী মেয়ের উপযুক্ত নয়,
কিন্তু 24 বছরের আইবুড়ো মেয়ের কাছ থেকে কৌমার্যের কমনীয়তাটুকুই কি আশা করা চলে? যে মেয়ে 16 থেকে 24-এ এসে পৌঁছালো, যুদ্ধ আর মহামারী, মন্বন্তর আর প্রত্যক্ষ সংগ্রামের আগুনের উপর দিয়ে, যে মেয়ে অভাব আর অবহেলার বেড়ার আগুনে অহরহ খাক হচ্ছে, 8 বছর না 80 বছর? পৃথিবীর ইতিহাসে বিগত 8টি বছরের কি হিসাব লেখা হবে? বুড়ো অবনীমোহনও কিন্তু ছেলের বউয়ের দলে। সুনীলের এই বসে খাওয়া তারও দুচক্ষের বিষ। জোয়ান ছেলে নীরবে এত বাক্যবাণ হজম করে আর ঘন্টার পর ঘন্টা চুপচাপ শুয়ে থাকে। এটা চোখ চেয়ে দেখে সহ্য করা সহজও নয়। বউ আর মেয়ের ঝগড়ার মাঝখানে এসে পড়লেই তাই মেয়েকে থামিয়ে দেন অবনীমোহন। তুই থাম দেখি অমি, বুড়ো ঢেকির হয়ে ওকালতি করতে আসিসনি। বাবু লাট সাহেব হরদম বিছানায় পড়ে পড়ে কাব্যি চিন্তা করছেন। ছে ছে। রেণুকা শ্বশুরের কান বাঁচিয়ে টেনে টেনে বলে, কি জানি বাবা, শুনতে দুজনেই এক মায়ের পেটের, ব্যবহার দেখলে বিশ্বাস হয় না। আমার তো মনে হয় একজন শতাত ভাই। ও মা, সেই মানুষটা উদয়াস্ত খেটে খুন হয়ে বাড়ি এসে বসে আছে। খেলো কি না খেলো দিকপাত নেই। ছোটদার চা হলো কিনা, ছোটদা খাবার খেয়েছে কিনা, তারই খোঁজ। অবাক কাণ্ড বাবা। সে মানুষটাকে তো দেখবার লোকের অভাব দেখি না বৌদি। ছোটদাকে আমি না দেখলে খেতে পাবে ও? ও তাই বুঝি ছোটদার তদারকি করতে এ বাড়িতে পার্মানেন্ট পোস্ট নিয়েছ ঠাকুরজি? রেণুকাও হাসির সঙ্গে যে বিষটুকু ছড়ায় সেটা 22 বছরের উপযুক্ত নয়। কিন্তু দোষ দেওয়াই বা চলে কি করে? অভাব আর অনটনের তীক্ষ্ণ কামড় তাকেও কি সহ্য করতে হচ্ছে না অবিরত? পৃথিবী যেখানে দিনের পর দিন সংকীর্ণ হয়ে আসছে বন্ধা হয়ে, মানুষ কোথায় পাবে উদারতা, পাবে দাক্ষিণ্য? অমিতা সুনীলের ঘরে এসে ওর মুখের দিকে না তাকিয়েই কটু কণ্ঠে বলে ওঠে, দেখো ছোটদা, এই অপমানের ভাত ফের যদি তুমি খাও ভালো হবে না বলছি। গলায় দড়ি জোটে না তোমার? ছি ছি। সুনীল উঠে বসে হাসতে থাকে, বলে, দড়ি জুটছে না কি করি, দে চাটাই আপাতত দে, যেটা জুটছে। আমি হলে নর্দমায় ফেলে দিতাম এই চা। ঠক করে পেয়ালাটা বসিয়ে রাখে অমিতা। পাগল হয়েছিস? এক পেয়ালা চায়ের আজকাল দাম কত জানিস? জানবো না আবার? একজন 24 ঘন্টা চোখে আঙুল দিয়ে দিয়ে সে হিসেব বুঝিয়ে ছাড়ছেন। তোমার আমার খাওয়া বাজে খরচ বই তো নয়। নয়ই তো, বলে পেয়ালাটা তুলে নেয় সুনীল। অমিতা মিনিটখানেক চুপ করে ওর দিকে তাকিয়ে থেকে তীক্ষ্ণ সুরে বললে, ছোটদা। কি রে, আবার তোমার জ্বর হয়েছে? জ্বর ও তো হয়েই আছে। তবু তুমি কাউকে বলবে না? পাগল হয়েছিস বলে কি হবে? চিকিৎসাপত্তর কিছু হবে না তাহলে? খেপেছিস? ভাত হয় না, চিকিৎসা। শখ দেখো মেয়ের। এমনি করে পড়ে পড়ে মরতে চাও? চাই সে কথা তোকে কে বলেছে রে বাপু? উপায় কি? অমিতা একটা ভাঙা টুলে বসে পড়ে বলে, আমি কিন্তু আজ সবাইকে বলে দেব। লাভের মধ্যে হবে এই বিছানাটাও জুটবে না, সোজা ফুটপাত দেখিয়ে দেবে সবাই। ছোটদা। তীক্ষ্ণ একটা জন্তুর মতো আওয়াজ বেরোয় অমিতার কণ্ঠ থেকে। ছোটদা, তুমি তাহলে হাসপাতালেই যাও না, তবু তো চিকিৎসা হবে। তুই এখনো নেহাত ছেলে মানুষ আছিস অমি। হাসপাতালে কি ফুটপাথে পড়ে আছে? তা কাঠখড় পোড়াতে হয় না ওর জন্য? কিছুক্ষণ চুপ করে থেকে স্বভাব ছাড়া মিনতির সুরে বলে অমিতা, চুপি চুপি দাদাকে বলে দেখি না ছোটদা। দাদাকে? সুনীল হেসে ওঠে, বলেছিলাম একদিন। বলেছিলে? কি বললেন দাদা? বললেন ও কিছু না, স্নায়বিক দৌর্বল্য, অলসতার ফল। তা বলবেন বই কি, কেমন গুরুর শিক্ষা পাচ্ছেন দিনরাত। উফ, ইচ্ছে করে এ সংসারে আগুন ধরিয়ে দিয়ে রাস্তায় বেরিয়ে যাই একদিন।
আগুন? সে আর তুই নতুন করে কি ধরাবি রে পাগলা মেয়ে? যা পালা এ ঘর থেকে। কেন, তোমার অসুখের ছোঁয়াচকে ভয় করব নাকি আমি? না রে, একজনের আসবার কথা আছে। কে সে? একজন বন্ধু, ডাক্তার। যেন অনিচ্ছার সঙ্গে উত্তর দেয় সুনীল। আমি থাকবো। তুই আবার কি করবি? না না, যা। যাব না, খুশি আমার। বলতে বলতেই বন্ধু ডাক্তারটি এসে হাজির হলো। ওর কি হয়েছে? গম্ভীর আর নীরস কণ্ঠে প্রশ্ন করে অমিতা। ওর? ডাক্তার বন্ধু ঢোক গিলে বলেন, এই একটু উইক হয়ে পড়েছে, এই আর কি। জ্বর হয় কেন? ওটাও উইকনেসের জন্যে, ওর জন্যে কিছু না। এই টনিকটা আনিয়ে দেবেন আর ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন একটু, এই আর কি। ঠিক হয়ে যাবে 2-4 সপ্তাহে, ভাববেন না কিছু। ডিম টিম ফল টল দুধ মাখন খাওয়াবেন কিছুদিন। আচ্ছা সুনীল, চলি। অমিতার উপস্থিতির ভয়েই বোধ করি তাড়াতাড়ি চলে যান ভদ্রলোক। অমি, শুনলি তো? ডিম টিম ফল টল দুধ ছানা মাখন মিশ্রি। রান্নাঘরে আসতেই রেণুকা যেন মুখিয়ে ওঠে। থাক থাক ঠাকুরজি, কাজে আর হাত দিও না। তোমার পেয়ারের ছোটদার সঙ্গে গল্প করো গে যাও, একলাই পারবো আমি। আশিসদা কতকাল পরে এসেছে, দুটো খেতে যেতে বলেছি। একলা বসে আছে বেচারা, ধরপড় করে মরছি। আর উনি সেই যে চা দিতে গিয়েছেন, সে আজও গেছেন কালও গেছেন। এত যে কিসের গল্প তাও জানি না। আমরা তো বাবা বরের সঙ্গে 5 মিনিট বই 10 মিনিট কথা কইতে পারি নে। ঘুম পায়, হাই ওঠে। ভাইটিও যেমন কোনো বেড়াল। অন্য দিন হলে হয়তো অমিতা একটু কটু উত্তর দিয়ে বসত, কিন্তু আশিসের নাম শুনে থতমত খেয়ে যায়। আশিস? কোন আশিস? কটা আবার আশিসদা আছে রেণুকার? আশিস এসেছে আর অমিতা টের পায়নি? আশ্চর্য। কতক্ষণ এসেছে, অমিতার খোঁজ করেনি? অনেক প্রশ্ন তোলপাড় করলেও একটা প্রশ্নই করে অমিতা। আশিসদা এসেছেন? জানি না তো, কতক্ষণ এসেছেন? অমিতার নম্রতায় রেণুকাও কিছুটা নরম হয়। এই তো খানিক আগে, খেয়ে যেতে বললাম। আজ 6-7 বছর পরে দেখা, শুধু মুখে যেতে বলি কি করে? কি ভয়ানক সব যুদ্ধের গল্প, শুনলে হাতে পায়ে খিল ধরে যায় বাবা। দেখো, এই কপির তরকারিটুকু করে লুচি 2খানা ভেজে নিয়ে যেতে পারো। আলু বেগুন ভেজেছি আমি, মিষ্টি আনতে গেছেন তোমার দাদা। দারিদ্র্যের জীর্ণতা ঢাকা দিতে একটু ভালো মতো আয়োজন না করে উপায় থাকে না। আগের দিনের সেই নেহাত কলেজে পড়া আড্ডাবাজ আশিস তো নয়। জীবনে অনেক উন্নতি করে ফিরেছে আশিস, অনেক টাকার মালিক হয়ে। রেণুকা চলে গেল ভয়ানক সব যুদ্ধের গল্প শুনতে। পরিপাটি করে রান্না করে তুলল অমিতা। আশ্চর্য, তরকারিতে নুন দিতে ভুলে গেল না, পানে চুন বেশি দিয়ে ফেলল না। দিব্যি নিখুঁতভাবেই সব তৈরি হয়ে গেল। আড়াল থেকে দেখলো খাওয়া দাওয়া। দেখা হলো খাওয়ার পরে, চলে যাবার সময়। ছেলে কাঁদছে বলে রেণুকা ঘরে চলে গেছে, আর অনিল বেরোলো টিউশনি ঠেকাতে। আশিস মৃদু হেসে পানটা হাত থেকে নিয়ে বললে, ফুরসত হলো? হলো। শুধু এইটুকু বলতে পারলে মুখরা অনিতা। তুমি এত রোগা হয়ে গেছো কেন? বিশ্রী হয়ে গেছো একেবারে। নেহাত অনায়াসে মন্তব্যটা করতে পারল আশিস অমিতার সম্পর্কে। অমিতা পারছে না কেন? কই, বলতে পারল না তো। তুমি বা এত মোটা হয়ে গেছো কেন? বিশ্রী হয়ে গেছো একেবারে। বলতে না পারুক, বুঝতে ভুল হয় না অমিতার। সত্যিই বিশ্রী হয়ে গেছে আশিস। শুধু বাইরেরটা নয়, ভিতরটাও বিশ্রী রকমের স্থূল হয়ে গিয়েছে তার। চোখের তারায় পড়েছে সেই স্থূলতার ছায়া। কলেজে পড়া খদ্দর পরা চোখের তারায় আলো জ্বলা সেই ছেলেটিকে আবিষ্কার করা শক্ত এই উগ্র সাহেবটির মধ্যে। কিন্তু কেনই বা করা যাবে?
পৃথিবীর এই প্রলয়ের দিনগুলো কি ওর উপর দিয়েও বয়ে যায়নি? জীবনে উন্নতি করেছে বলে বয়স বাড়বে না? দারিদ্র্যে বয়স বাড়ে, প্রাচুর্যেও বাড়ে বই কি। ওর উগ্র বিদেশি পোশাকটার সঙ্গে মানানসই উগ্র চুরুটের গন্ধটা বারে বারে সেই কথাই মনে পড়িয়ে দিচ্ছে। অনেক দিন আগের এমনি একটা সন্ধ্যা কল্পনা করতে চেষ্টা করে অমিতা। স্থান আর পাত্র আছে অভিন্ন, শুধু কালটা বদলেছে। ঠিক ওইখানটায় দাঁড়িয়েই সেই দিন কুণ্ঠিত গলায় বলেছিল আশিস, কত কি দিতে ইচ্ছে করে তোমায়, কিন্তু কী বা আছে আমার। বুঝে আসা গলায় অমিতা উত্তর দিয়েছিল, নিজের কাছে যা আছে তাই না হয় দাও না। ভীরু দুর্বল ছেলে পারেনি, হেসে পালিয়ে গিয়েছিল। যে বয়সে হাতে হাতটুকু ঠেকালেই মনে হয় মস্ত একটা অপরাধ, সেই বয়সের কথা। আজকের আশিস আর একজন, এর সঙ্গে হয়তো বা প্রেম করা যায়, প্রেমে পড়া যায় না। ওর আলো নিভে যাওয়া চোখের তারায় লেখা রয়েছে সেই নগ্ন পরিচয়। আজকে ইচ্ছে করলে অনেক কিছু দিতে পারে আশিস, অমিতা যদি চাইতে পারে, চাইলেই দিতে পারে। সুনীলের চিকিৎসার খরচ, পথ্যের খরচ, সব কিছু। গায়েও লাগবে না নিশ্চয়ই, 10-20 হাজার টাকা নাকি পকেটেই ঘোরে ওর। চলে যাবার সময় তবে ওর হাত চেপে ধরবে না কেন অমিতা? তোমার তো আজকাল অনেক টাকা, দাও না কিছু। টাকা? আশিস যেন আছাড় খায়। হ্যাঁ হ্যাঁ টাকা, ও ছাড়া আজ আর কি দেবার আছে তোমার? দাও না কিছু। কত চাই? অন্ধকারে প্রেতের মতো শোনায় আশিসের গলা। যা পারো, 200, 400, 1000। অনুচ্চ কণ্ঠে হেসে ওঠে আশিস। অত নেই কাছে, এই নাও। অন্ধকার হলেও বুঝতে দেরি হয় না, এক টুকরো কাগজ হলেও 100 টাকা আছে ওতে। 100? তাই বা কি কম? তবু তো কিছুদিন ভালো ভালো খাওয়াতে পারবে সুনীলকে, টনিক কিনবে 2 বোতল, বৌদির মুখ নাড়াটা কিছু কমবে। 2 যুগ পার হয়ে এসেও তবু অমিতা কোনোখানে একটু কাঁচা আছে বই কি, হিসেব নেই অমিতার। টাকা খরচ করলেই হয় না, আয়ের পথটার হিসেব দিতে হয় সংসারের লোককে। রেণুকা বলে, কি জানি বাবা, এত নবাবই কোথা থেকে হচ্ছে। ছোড়দা ছোড়দা, সোনাদানা খাওয়ানো হচ্ছে ছোড়দাকে। কি রাজ্যপথ পেল ছোড়দা তাও জানি না। শুনিয়ে শুনিয়ে আরও অনেক কিছু বলে। 7 জন্মে তো সংসারে একটি আধলা দেবার নাম নেই। 2 টাকা যদি রোজগার হয়েই থাকে, সে কি সবটাই নিজের পেটে পুড়তে হয়? সুনীল উপার্জন করল, এ কথাও যেমন অসম্ভব, ছাদ ফুঁটে টাকা পড়াটাও তো তেমনি অসম্ভব। তাই নানা দিক থেকে বিধিয়ে বিধিয়ে মূল অনুসন্ধান করতে চেষ্টা করে রেণুকা। বেশি দিন নয়, দিন কয়েক পরেই হদিস মিলল। বাপের বাড়ি বেড়াতে গিয়ে আশিসের সঙ্গে দেখা হয়েছে রেণুকার। এরপর বাড়ি এসে সে যদি অমিতাকে মারতে বাকি রাখে, সেটা আর অন্যায় কি হয়? বাকি যে রেখেছে সেটাই যথেষ্ট, মারাই তো উচিত ছিল। সমস্ত দিনে জিভের আর বিরাম হয় না রেণুকার। গলায় দড়ি, গলায় দড়ি, ছি ছি ছি। শুনে মনে হলো পৃথিবী দুভাগ হও, লজ্জায় মরে গেলাম একেবারে। এই নিয়ে কম ঢিঢি পড়ে গেছে ওখানে। আশিসদা যখন হেসে হেসে বললে, তোর ননদের স্বভাব চরিত্র ভালো আছে তো রেণু, তখন যেন বিষ খেতে ইচ্ছে হলো আমার। হাত ধরে যদি টাকা চাইতেই পেরেছ ঠাকুরঝি, তবে আর। বাকিটুকু আর বলে না রেণুকা, বোধ করি ঘৃণার উপযুক্ত ভাষা খুঁজে পায় না বলেই, কিংবা 22 বছর বয়সের ধ্বংসাবশেষ ওর বক্তব্যের দরজা আটকে ধরে। বাকিটুকু অমিতাই ভাবে, ভাবতে থাকে দিন আর রাত্রি। স্বভাব কিসে নষ্ট হয় ওটা? তেমন নষ্ট হয়ে যাবার মতো অভাব কি এখনো আসেনি? তাই অবাক হয়ে প্রশ্ন করেছে আশিস। ঘৃণায় লজ্জায় পৃথিবীকে দ্বিধা হতে অনুরোধ করছে রেণুকা।